হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি, জিৎ মুখার্জি আর সত্যজিৎ মুখার্জি স্পেশাল ব্রাঞ্চের অফিসে গেছে। বলরামকে রিকোয়েস্ট করছে যদি পরশুরামের সাথে একটু কথা বলা যায়। বলরাম বলছে হ্যাঁ বলবেন তো কথা। ফোনটা লাগিয়ে দেয়। তখন পরশুরামকে বলছে সত্যজিৎ মুখার্জি জিৎ মুখার্জি এসেছে, কথা বলবে। তখন ফোনটা লাউডে দেওয়া হয়। সত্যজিৎ বলছে যে আমরা অ্যাকচুয়ালি আপনার সাথে একটু দেখা করে ব্যাপারটাকে মিটমাট করতে চাইছি। দেখুন যা হওয়ার তো হয়ে গেছে, তো একটু যদি বসে সামনাসামনি কথাবার্তাটা বলে নেওয়া যেত। পরশুরাম বলছে একটু যদি 19-20 হতো তাহলে লাট্টুকে A4 করে দেওয়া হতো। বন্দুক থেকে গুলিটা তো চলেছিল, সেটাকে তো অস্বীকার করা যায় না। একটু এদিক ওদিক হলে পিকোকেও কিডন্যাপ করা হতো। তটিনী, শিবপ্রসাদ গাঙ্গুলি সবাইকে অ্যাটাক করা হয়েছিল। রথের মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, ওই সাধারণ মধ্যবিত্ত পরিবারটাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সত্যজিৎ বলছে কবির আমাদের খুব কাছের, আসলে ওর বাবা কর্ণ চ্যাটার্জি মানে ওদের পরিবারকে শহরে সবাই চেনে। তো একটু যদি সামনাসামনি বসে এই কেসটার ব্যাপারে একটু কথা বলা যেত। পরশুরাম বলছে এরপরেও আপনারা বলছেন যে কবিরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে সেটেলমেন্টে যাব সব কিছু জানার পরেও। সত্যজিৎ বলছে না, আমি যেটা বলতে চাইছিলাম। পরশুরাম বলছে কিছু বলে লাভ নেই, কবির চ্যাটার্জিকে কেউ বের করতে পারবে না। জিৎ মুখার্জি বলছে কবির চ্যাটার্জি ছাড়া পাবে। এই পরশুরাম বলে চিৎকার করছে। পরশুরামে তো মাথা গরম হয়ে আছে। সত্যজিৎ বলছে যে এটা কি হচ্ছে, মানে সত্যজিৎ বিনয়ের সাথে কথা বলছে কিন্তু জিৎ মুখার্জি মেজাজ দেখিয়ে কথা বলছে। বলছে একবার আমার সামনে এসো, আমি দেখাচ্ছি। চিৎকার করে বলছে কবির চ্যাটার্জি বেরোবে, কেউ আটকাতে পারবে না। বলছে তুমি ঠিক জানো না কোর্টের দিন সকালবেলা কি প্ল্যান করা হয়েছে, লাশ পড়ে যাবে পুরো। পরশুরাম বলছে আপনি জানেন না যে আমি এই মুহূর্তে আপনাকে কাস্টাডিতে তুলে আরও ধোলাই দিতে পারি। তাকে বলে বাংলা মার। শুনে মানে জিৎ মুখার্জি রেগে যায়। জিৎ মুখার্জি বলছে কি বলছোটা কি তুমি? পরশুরাম বলছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। এই প্রহার থেকে কেউ বাঁচবে না, আপনারাও না। এরপর বলরামকে বলছে যে ওদেরকে বলে দাও ওরা যাতে দেশের মানে বাইরে কোথাও যাওয়ার প্ল্যান না করে, গেলেই তুলে নেওয়া হবে। মুখ থেকে বাকি কথা কী করে বার করতে হয় সেটা খুব ভালো করেই নিশ্চয়ই তোমাদের তিনজনেরও জানা আছে। বলছে ইয়েস বস, প্রত্যেকেই বলছে 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 যে ওদের ইন্টারোগেট করো, আমি ততক্ষণ কর্ণ চ্যাটার্জির সাথে একটু কথা বলে নিই। পরশুরামের কথা শুনে অবাক হচ্ছে সত্যজিৎ জিৎ। বলছে কর্ণ বুঝতে পারে নিজের রথের চাকাটা তলিয়ে গেছে, তবু লড়াই করে যাচ্ছে, ওর মৃত্যু অনিবার্য বলে ফোনটা কেটে দেয়। আর সত্যজিৎরা হ্যালো হ্যালো করতে থেকে যায়। এদিকে সত্যজিৎ বলছে গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। তখন স্পেশাল ব্রাঞ্চের লোক একে অপরের দিকে তাকাচ্ছে। বলরাম বলছে কি চেনা লাগছে কি অচেনা লাগছে অত ভেবে লাভ নেই, চলুন আমাদের সাথে। জিৎ বলছে আমাদের কি অ্যারেস্ট করছেন নাকি? বলছে না। মনে মনে বলছে শিবপ্রসাদের শ্বশুরবাড়ির লোক আপনারা, না হলে কখন অ্যারেস্ট হয়ে যেতেন। এদিকে তটিনী তো সব বাচ্চাদের টিফিন বক্স প্যাক করছে, স্কুলের ব্যাগ প্যাক করে দিচ্ছে, স্কুল যাবে বাচ্চারা। তো বলছে তোমার পাকে বললাম, তোমার পা সকাল সকালই বেরিয়ে পড়লেন ক্লায়েন্ট মিটে। বড় নির্বিকার নির্লিপ্ত লোক মানুষটা, খালি পরিবার পরিবার করেই মরল। ঠিক এই কাজগুলো করতে করতে কথাগুলো বলতে বলতে তটিনীর ফোনে ফোন আসে। আরাধ্যা ফোন করেছে। ফোন করে তো আবার একই কথা, ওই যাতে মানে বলছে যে কালকে এত কিছু হওয়ার পরেও কি তুই সাক্ষী দেওয়ার কথা ভাবছিস? তটিনী বলছে সাক্ষী তো আমি দিতে যাবই, আমি মরে গেলেও সাক্ষী দিতে যাব, যাই হয়ে যাক না কেন। আমিও যাব, আমার ছেলে লাট্টুকেও আমি কোর্টে তুলব। আর সে ডোডোকে, কর্ণ চ্যাটার্জিকে, কবিরকে সবাইকে শনাক্ত করবে। আরাধ্যা বলছে তুই আগুন নিয়ে খেলছিস, সব কিছু পুরো কিন্তু ছারখার হয়ে যাবে। সে দিনের পর দিন আমাদেরকে ভয়ের সঙ্গে বাঁচতে হয়েছে, তুই জানিস? তটিনী বলছে। আরাধ্যা এবার বলছে তোকে থামতে হবে, তুই বুঝতে পারছিস না, বারবার পরশুরাম আসবে না, তোদেরকে বাঁচাবে না। ওই লোকটা একটা কাপুরুষ কাওয়ার্ড, সামনে আসছে না, ছায়াযুদ্ধ করছে, তুই কেন বুঝতে পারছিস না? আমার স্বামী আমার শ্বশুরমশাই সবাই বিপদের মধ্যে আছে, না তোকে বোঝাতে পারছি না আমি কাউকে বোঝাতে পারছি, শুধু কচ্ছপের মতো লড়াই করে যাচ্ছিস, চিৎকার করে বলছে। তখন তটিনী বলছে গলাটা নামিয়ে কথা বল। বলছে তুই ভুলে যাস না যে তুই তোর দিদির সাথে কথা বলছিস। আরাধ্যা বলছে ও আচ্ছা, আই এম সরি, কিন্তু আমি তোকে অনুরোধ করছি। তটিনী বলছে কালকের ঘটনাটা কর্ণ চ্যাটার্জি ঘটিয়েছিল তাই না? আরাধ্যা বলছে ধরে নে তাই। তখন ওদিকে তটিনী বলছে এফআইআর করা হয়েছে বলে জানি, কর্ণ চ্যাটার্জি গলা জলে নেমে গেছে, এবার পুরো ডুব দেবে, এটার কোনো জায়গা নেই। আরাধ্যা বারবার একই কথা বলছে, এত বড় ঘটনা ঘটার পরেও তোরা পিছু পা হলি না? বলছে সেখানে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররাও ছিল, তারা আমাকে আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দিয়েছে, এমনকি আরেকজনও ছিল পরশুরাম। আরাধ্যা বলছে 48 ঘন্টার মধ্যে পরশুরামকে খুঁজে মারা হবে। একজন আছে, আর তোর বাচ্চাদেরকেও মারবে। বলে কে? বলে আছে একজন। তটিনী কিন্তু ভয় পেয়ে যায়, কবিরের জন্য আমার শ্বশুরমশাই সব কিছু করতে পারে।
তটিনী বলছে তোর সাথে ফোনে কথা বলতো না, আমার ঘৃণা বোধ হচ্ছে, ফোনটা রাখ বলে কেটে দেয়। আরাধ্যা হ্যালো হ্যালো করতেই থেকে যায়। বাচ্চারা জিজ্ঞাসা করছে মা কে ফোন করেছিল, বলে কেউ নয়, চলো, এই বলে স্কুলে দিতে চলে যায়। এদিকে আরাধ্যাকে তার মা জিজ্ঞাসা করছে কি হলো, বলে কিছু না, রাজি নয়। ও রাজি নয়, এদিকে আমার শ্বশুরমশাইও রাজি নয়, আর এদিকে আমিও রাজি নই। পরশুদিন কবির মুক্তি পাবে, আমাদের রিসেপশনটাও হবে, আমাদের ফুলসজ্জাটাও হবে, তাই বলছে। এদিকে জিৎ আর সত্যজিৎ বাড়ি ফিরে আসতে ওদিকে ভূমিকা আর এদিকে তটিনীর মা জেরা করছে। হয়ে গেল স্পেশাল ব্রাঞ্চের সাথে মিট করা, কি হলো সেখানে? তারা বলছে ওরা আমাদেরকে ওখানে ইনভাইট করেনি, জেরা করতে ডেকেছিল। বলে ও তাই, কি বুঝলে? তখন বলছে ওখানে আরও দুজন ছিল, আর পরশুরাম আর বলরাম মিলে জেরা করেছে। তখন বলছে ও আচ্ছা। এদিকে সত্যজিৎ বলছে যে ক্রিমিনালটা লাট্টুকে শ্যুট করার চেষ্টা করছিল, সেই ক্রিমিনালটাকে যে ফোন করা হয়েছিল সেটা জিতের ফোন থেকে ফোন গেছে, আর কর্ণ চ্যাটার্জির ফোন থেকেও ফোন গেছে। আমি ওদের বারবার বলেছিলাম যে এগুলো ক্রিমিনাল অফেন্স, এরকম করিস না, ক্রাইম করারও একটা অন্য পদ্ধতি আছে, এতটা ডেসপারেট হলে চলে না। তখন জিৎ বলছে আমার জায়গায় তুই হলে তুই এটাই করতিস। সত্যজিৎ বলছে তাহলে দিয়ে তার খেসারত, সমস্ত প্রমাণ রয়েছে তাদের কাছে, ওকে যে তুলে নেয়নি এখনও এটাই যথেষ্ট। ভূমিকা বলছে সত্যজিৎ চ্যাটার্জির কি বিবেকের জাগরণ হলো? বলে ভদ্রভাবে কথা বলো, তুমি ভুলে যাচ্ছ আমি কে। বলে না আমি ভুলিনি, আমি জানি আপনার কাছে সম্পর্কের কোনো ভ্যালুজ নেই, না আছে মেয়ে, না আছে বউ, না আছে পরিবার, কারোর ভ্যালুজ নেই, কিন্তু তবু আমি আপনাকে সাবধান করছি, কোর্টের দিন কর্ণ চ্যাটার্জি যা কিছু করতে চলেছে তার মধ্যে থাকবেন না, না হলে ধ্বংস হয়ে যাবেন, আর বেরোনোর পথ খুঁজে পাবেন না। তার চেয়ে বরঞ্চ আত্মসমর্পণ করুন, নিজের মেয়ে জামাইয়ের কাছে আত্মসমর্পণ করুন, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করুন, তাদের পায়ে কান্নাকাটি করে কোনো অনুরোধ করুন, তাতে যদি কোনো লাভ হয়, না হলে বিপদে পড়ে যাবেন, ভূমিকা বলছে। ভূমিকার কথা শুনে সত্যজিৎ আরও রেগে যাচ্ছে। ভূমিকা বলছে যেই বিপদ আপনাদেরকে তাড়া করে বেড়াচ্ছে সেই নামটা হলো পরশুরাম। জিৎ মুখার্জি বলছে সে তার লোককে নাকি ছায়ার মতো লাগিয়ে দিয়েছে শিবপ্রসাদদের পেছনে, কোর্টের দিন সকালবেলা নাকি তটিনী বিধবা হবে, তাই বলছে। এই সব কথা শুনে কিন্তু তটিনীর মা ঘাবড়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে তটিনীর বাবাও কিন্তু এসব পছন্দ করছে না, তার শরীর খারাপ করছে এই সমস্ত কথা শুনে, অবাক হচ্ছে। তটিনীর মা বলছে তুমি কি বলছো, ও আমার মেয়ে হয়, মানে তটিনী ফটিনী সবাইকে মেরে দেওয়ার প্ল্যান করেছে, মানে কবিরকে ছাড়ানোর জন্য জিৎ মুখার্জি যা নয় তাই করতে পারে। এদিকে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জি কারো একজনের সাথে ফোন করে খবর নিচ্ছে। এদিকে আয়ুষী এসে তার বাবাকে হার মানতে বলছে। জিৎ মুখার্জি বলছে তুই আমাকে এই কথা বলছিস? বলে হ্যাঁ, এখন এটা ইগল লড়াই হয়ে উঠেছে, কাল যা হলো এরপরে তোমাদের বিরুদ্ধে, মানে তোমাদেরকে আজকে স্পেশাল ব্রাঞ্চ জেরা করার জন্য ডেকেছিল, তোমাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, হার মেনে যাও না। বলছে তাই ড্যাডি, প্লিজ হার মেনে নাও। প্রাচী এসে বলছে হার না মানলেও জেতার জায়গাটা নেই, সেটা বুঝতে পেরেছে। প্রাচী বলছে কত টাকা, কত বাড়ি, কত গাড়ি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাই না? ওই 600 স্কোয়ার ফিট পরিবারের মানুষগুলোর কাছে, মানে 600 স্কোয়ার ফিট জায়গা নিয়ে বাড়িটা, তো তাই বলছে ওই পরিবারের মানুষগুলোর কাছে এরা হার মানছে। এদিকে বাড়ির আরেক সদস্য এসে বলছে কিচ্ছু হবে না, আরাধ্যা অনেক কিছু করছে, নিজে সব কিছু বাজি রেখেছে, তাই কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। ভূমিকা বলছে তুমি বুঝতে পারছো না, যেই সব ধারা দিয়ে কেস ফাইল করা হয়েছে না, এই পরিবারের 12টা বেজে যাবে। ভূমিকা বারবার করে রিকোয়েস্ট করছে প্লিজ কথা বলে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কেউ পার পাবেন না, বলে রাখলাম। এই বলে ভূমিকা চলে যায়। তটিনীর মা কাঁদতে কাঁদতে তার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করছে এই বয়সে তোমাকে জেরা করা হচ্ছে, তোমার মনে কোনো গ্লানি হচ্ছে না, কোনো কষ্টবোধ হচ্ছে না? সত্যজিৎ বলছে আমিও এর শেষ দেখে ছাড়বো, বলে চলে যায়। আয়ুষী এবার চিন্তায় পড়েছে, বলছে কি হবে বলো তো? তটিনীর মা বলছে ভাঙবে, তবুও মচকাবে না। এদিকে দেখা যাচ্ছে শিবপ্রসাদ কিন্তু তার ছেলে মেয়েদের জন্য মনে করে সেই জিলেপি পাঁপড় ভাজা তার ওয়াইফের জন্য সে চুড়ি ঠিক কিনেছে। তখন তটিনী মন খারাপ করে বলছে এত খারাপ একটা পরিস্থিতি হয়ে গেল, লাট্টুকে মারার চেষ্টা করা হলো, পিকোকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, তাও তোমার এই কথাগুলো ঠিক মনে আছে না? তুমি ঠিক সবার জন্য জিলেপি পাঁপড় ভাজা আর আমার জন্য এই চুড়িগুলো নিয়ে এসেছো। বলছে যে তটিনী গাঙ্গুলির এই মধ্যবিত্ত হাজব্যান্ডের তো সোনার গয়না কিনে দেওয়ার সামর্থ্য নেই, তাই এই কাচের চুড়িগুলো তার জন্য নিয়ে এসেছে, যেটা তার বউয়ের পছন্দ। বলে খুব ভালোবাসো না তুমি আমাকে? পরশুরাম হাসছে। তটিনী বলছে জানো, যখন ওরা আমার বাচ্চাগুলোকে আমার হাতে তুলে দিল আর ওখান থেকে যেতে বললো, আমি শুধু তোমাকে খুঁজছিলাম, পাগলের মতো খুঁজছিলাম, আমার মনে হচ্ছিল আমি তোমাকে হারিয়ে ফেললাম, আমার পুরো পৃথিবীটা শূন্য হয়ে গেল, এরকম মনে হচ্ছিল। আমার ওখানে থাকা উচিত ছিল, জানো, আই এম সরি, আমার থাকা উচিত ছিল ওখানে। তখন পরশুরাম বোঝাচ্ছে যে আমি শুধু মায়ের কর্তব্য পালন করেছি, আর তুমি দেখো আমি বউয়ের কর্তব্য কিন্তু পালন করতে পারিনি, আর তুমি এত ঝামেলা ঝঞ্ঝাট বিশৃঙ্খলা স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সব কিছুর মধ্যেও আমি যে চুড়িটা পছন্দ করেছিলাম ঠিক সেটা নিয়ে এসেছো। বারবার করে সরি চেয়ে কেঁদে যাচ্ছে তটিনী, আর পরশুরাম সামলে যাচ্ছে। পরশুরাম বলছে আগে তুমি মা তারপর বউ। বলে না, আমার মায়ের সাথে সাথে বউ হওয়া উচিত ছিল, আমি খুব বাজে, এইভাবে বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে। পরশুরাম বলছে তুমি আমার খুব ভালো বউ, আর আমি তোমাকে খুব ভালোবাসি। বলে সত্যি? হ্যাঁ। তখন তার বউকে কোলে তুলে নেয়। বলে কি হচ্ছে? বলে ওই দেখো বাইরে বৃষ্টি পড়ছে। তারপর তার বউয়ের কাছে এসে বলে এরকমই একটা বৃষ্টি ভেজা রাতে আমাদের ফুলসজ্জা হয়েছিল,
তটিনী বলছে তোমার মনে আছে? বলে সব। বলছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত মনে আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।